স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিনোদনের ফাঁকে বিজ্ঞাপন না বিজ্ঞাপনের ফাঁকে বিনোদন, এই প্রশ্ন এখন অনেকটাই অবান্তর। কেননা বিনোদন হিসাবে আজকাল কম যাচ্ছে না বিজ্ঞাপন চিত্রগুলো। রঙের রসে ভরা বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপনের অনেক কথাই ফিরছে আজ মানুষের মুখে মুখে। তাই আমাদের আজকের আলোচনার শিরোনাম বিজ্ঞাপন রঙ্গ। স্টুডিওতে আজকে আছেন এই সময়ের বিজ্ঞাপন চিত্রের জনপ্রিয় 4 জন মডেল, যাদের মধ্যে প্রথমেই বসে আছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা জনাব মুকিত জাকারিয়া, আছেন জনাব সোহেল খান যিনি আরো জনপ্রিয়, জনাব সৈয়দ গাউসুল আলম শাওন তিনি আরো জনপ্রিয়, এবং সুমন পাটোয়ারি যিনি সবচেয়ে বেশি জনপ্রিয়। স্বাগত আপনাদের আজকে আমাদের অনুষ্ঠানে। মুকিত ভাই, আপনার কাছে যদি প্রথমে জানতে চাই যে মানে এটা আমার খুব জানার ইচ্ছা যে আপনার সবচেয়ে স্মরণীয় বিজ্ঞাপনটা, সবচেয়ে স্মরণীয় কথা বা ঘটনা। সত্যি কথা বলতে কি খালেদ ভাই, আমার সবগুলো বিজ্ঞাপনই স্মরণীয়। জি, সবগুলো বিজ্ঞাপন আমার সবসময় মনে পড়ে। মানে আপনি কাউকে অখুশি করতে যাচ্ছেন না? না, পার্টিকুলার কাউকে অখুশি করতে যাচ্ছেন না? না, একটু মানে পার্টিকুলার আমি বলবো, আমি বললে তো সেটা আরেকটু কেমন শোনাবে। মানে আপনার কোনো বিজ্ঞাপনের কোনো মজার কোনো অভিজ্ঞতা থাকলে। অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন চায়ের বিজ্ঞাপনটা করি, চায়ের বিজ্ঞাপন মানে চায় চিনি একটা দিছিস কেন, চিনি কি বাংলাদেশ দামে পেয়েছিস কিনা, এই বিজ্ঞাপনটা করার সময় কিন্তু প্রায় 80 চামচের মতো চিনি খেয়েছি, 1.5 পটের মতো দুধ ছিল। এবং আমাকে যখন 45 কি 50 মিনিটের মধ্যে বিজ্ঞাপনটা যখন শেষ হয়ে যায়, আমাকে যখন অফিসে রেখে আসে 3-4 মিনিট পর আমি বমি করেছি 3-4 বার, এবং আমি প্রায় 4-5 ঘন্টা ঘুমিয়েছি। এবং এটা মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আবার সৌরভ ভাই অনেক ধন্যবাদ, সৌরভ ভাই আমাকে অসাধারণ একটা বিজ্ঞাপন। মুকিতের আসলে হওয়ার কারণ কি, ওর তো বয়স অনেক, ওকে দেখতে কম মনে হয়, বয়স তো 80-র নিচে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শাওনের যে অবস্থা, এই বয়সের কারণে ও নিতে পারে না চিনির প্রেশারটা। 80 মুকিত ভাই, 80 চামচের মতো চিনি। জি, না মানে বয়স 80 কম না। বয়স শাওন 80 বলেছে, 80টা 90 বলেছে আমি জানি না। আমার বয়স 26। আপনি আমাকে এখানে দেখে সবচেয়ে ইয়াং লাগছে। মুকিত রিয়েল টাইম আপনি বলেছেন পলাশী যুদ্ধ দেখছে, পলাশী যুদ্ধ সাক্ষী কিন্তু পলাশীর যুদ্ধে সাক্ষী, পলাশীর যুদ্ধে সাক্ষী। সোহেল ভাই, আপনার কোন পছন্দের বিজ্ঞাপন সম্পর্কে যদি একটু বলতেন। সত্যি কথা কি, আমি এই পর্যন্ত যতগুলো বিজ্ঞাপনে কাজ করছি সবগুলো আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে একটা বিজ্ঞাপন ভালো লাগছে যে বিজ্ঞাপনটা ওইরকম ভাবে যায় নাই। একটা লবণের বিজ্ঞাপন সরল ভাই বানাইছিল। হ্যাঁ, লবণটার নাম নাই বলি, কারণ আমরা যেহেতু একটা চ্যানেল আছি। বিজ্ঞাপনটার কথা ছিল এরকম, ওই কয় ঝরঝরে চকচকা পরিমাণে কম লাগে, হেললে মাসের খরচ কম, অল্লগে বাজি ধরছি, বাজিতে হাইরে গেছি, হাইরে হাতে চুরি পিন্দি, তোর কোনো অসুবিধা আছে? আমি দেখছি বিজ্ঞাপনটা, মানে অনেক দোষ। আমি সেম বিজ্ঞাপনটা আমি মানে এটা সরল ভাইয়ের অনেক অনেক কষ্ট যে এত সুন্দর একটা গল্প আমি মেকিং করে দিলাম, কিন্তু ওরা চালাইলো না, হ্যাঁ কম চালিয়েছে, দেখাইলো না। আচ্ছা, কম 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 দেখানো। কম চলেছে। শাওন ভাই, আপনার তো বিজ্ঞাপনের মধ্যে তো এখন যেটা চলতেছে সেটাই কি সবচেয়ে প্রিয়? না, আমি এটা বলতেছি কারণ বাংলা লিংকের কথা অর্ধেক বলে ফেলছি, তো এখন আপনি গ্রামীণ ফোনের কথা বললে একটু ব্যালেন্স করতে নাকি স্পন্সরশিপের জন্য বড় ঝামেলা না, হোপফুলি হবে না আর কি। না এটা বোধহয় আসলে অনেক চলেছে বেশি, সেজন্য একটা এই মানে হিউমারটা আসলে লোকে এখন খুব ভালো নিচ্ছে, ওইটা একটা ব্যাপার। মানুষের হিউমারের অনেক অ্যাকসেপ্টেন্স অনেক বেড়েছে। আমরা আগে যখন হিউমার করতাম তখন অন্যরকম ছিল। তবে আমার মনে হয় ফুডিকার আখলাক ভাইয়ের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, হ্যাঁ, ফুডিকার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে। এইটাতে অবশ্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার এক্সপ্রেশনটা খুব ইয়া ছিল, আর আপনার কো-আর্টিস্ট যিনি ছিলেন তিনিও অনেক ভালো করছেন। সুমন ভাই, আপনার কি মনে পড়ে যে আমি একটা ফোন কোম্পানিতে কাজ করতাম, তখন আপনি একটা বিজ্ঞাপন করলেন, সেটা খুব ওইটা একটা না, আমি সিরিজ 3টা বিজ্ঞাপন করলেন, কিন্তু প্রথম বিজ্ঞাপনটা মানে অনেক আরাম করে আনন্দ নিয়ে করছিলাম, পরে বুঝছি যে বিজ্ঞাপন করা খুবই কষ্টের কাজ। আপনার বিজ্ঞাপন নিয়ে মজার স্মৃতি কি? ওই বিজ্ঞাপনটি আসলে আমার খুবই মজার স্মৃতি। হ্যাঁ, আচ্ছা না, প্রথম ওটা সিরিজ বিজ্ঞাপনের প্রথমটা বানাইছিল শুভ্র ভাই। তো শুভ্র ভাই হচ্ছে বেসিক্যালি আমি আর শুভ্র ভাই একসাথে ব্যান্ড করছি অনেকদিন। হ্যাঁ, তা যথানিয়মে যেটা হয় যে বিজ্ঞাপন তো আমি আগে কখনো করি নাই, মানে এত বড় স্কেলে বিজ্ঞাপন করি নাই, যে লাইট করতে 4 ঘন্টা লাগে, 35 এর শুট। হ্যাঁ, এবং রাসেল জামান হচ্ছে ক্যামেরায়, হ্যাঁ সৈনিক ভাই হচ্ছে লাইটে। তো প্রত্যেকে যে মিলিমিটার মাইপা রাত 3টার সময় ধরেন যে আমার ধৈর্যের বাদ তো ভেঙে গেল, তখন রাশেদ ভাই বলল আবার লাইট করতে হবে। ও বাবা, আমি বললাম না, আর লাইট করে হলে আমি নাই, আমি উঠে যাবো গা, আপনার বিজ্ঞাপন জাহান্নামে যাক, এর মধ্যে আমি নাই, আমি ঝাড়ি। আর শুরু ভাই ভয়ের চুরে দূরে গিয়ে দাঁড়ায় আসতে, কারণ যেহেতু হয়তো আমরা ব্যান্ড করছি অনেক ভালো বন্ধু, শুরু ভাই দূরে দাঁড়ায় আসতে, আর হচ্ছে লোকে রাশেদ ভাই মুখটুক শুকনো করে দাঁড়ায় আছে, আর সৈনিক ভাই তো আমাকে চিনি, সৈনিক ভাই এরকম আসলাম দেখতেছে আর কি। তারপরে কিন্তু কাজটা পরে হচ্ছে যে কাজটা ভালো, অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। পিছনে কাজ করি বেটার, মানে সামনে কাজ করাটা না একটা আছে না, আমরা ছোটবেলা পড়ছি ক্লাস 9 না 10 এটা মুকিত ভাই মেকিং এ ফিল্ম, মানে খুবই জটিল একটা জিনিস, কিন্তু খুবই কঠিন কাজ। আমাদের থেকে কষ্ট, আমরা তো ক্যামেরার সামনে দাঁড়াই, ক্যামেরার পিছনে যারা থাকে, যেমন লাইটের লোক থাকে, ক্যামেরাম্যান থাকে, প্রোডাকশন বয় থাকে, ক্যামেরার ক্রু থাকে, তাদের আরো বেশি কষ্ট।
ক্যামেরাম্যান তো ধরেন স্টিল একদম দুই পায়ের উপর ভর করে দাঁড়ায় রয়েছে, তাই না? ডিরেক্টরও তাই। আমরা তো বসলাম, ঘুরলাম, খাইলাম, এটা সেটা। মানে না, খুবই যন্ত্রণার জিনিস। এর জন্য যারা মিডিয়ায় কাজ করতে যায় আমার মনে হয় তাদেরকে একদিন নিয়ে শুধু এফডিসির এই গরমের মধ্যে এফডিসি যেখানে ফ্লোরে বসায় রেখা কয়েক হাজার কাদের মানে যারা ওই যে আসলে যারা- অভিনয় করতে চায় যারা ইয়ে অভিনয় করতে করার চায়, যে আকাঙ্ক্ষা তাদের করে। প্রথম কাজ হচ্ছে লোকে এফডিসি যেখানে ফ্লোরের মধ্যে নিয়ে ওই যে গরমের মধ্যে বসায় রাখা এবং তারপরে কয়েক হাজার ওয়াট লাইট জ্বালায় দাও। নায়কটা হইলেও পোষাবে না? কোনোভাবেই ওটা পোষানো যায় না। ভাই, না, নায়কের তারও যন্ত্রণা। খালেদ ভাই, আমি একটা কথা বলি, আমি বাংলা লিগে একটা বিজ্ঞাপন করেছিলাম ওই যে মাঝি যে আপনি কিন্তু বেশি বেশি বাংলা লিখে বিজ্ঞাপনের কথা বলবেন। আচ্ছা দিতে বলেন। না, বলেন। আচ্ছা, বলুন, আচ্ছা, বলেন না, বলুন, শাওন ভাই আছে, তো অসুবিধা নেই। তো যে ওই বিজ্ঞাপনটা করার সময় যে কাজটা হয়েছে, আমি লন্ডন থেকে একটা জুতো কিনে নিয়ে এসেছিলাম, সারাক্ষণ ওই বুড়িগঙ্গার নদীতে আপনার ওই একটা নৌকায় ছিলাম আর কি। দেখা গেলো বিকেলের ভিতরে আমার সোলটা খুলে গেছে। সুমন ভাই যে কথাটা বলছিল সত্যি ভীষণ কষ্টে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যখন দাঁড়িয়ে থাকি, বা সাউন্ড যে বিজ্ঞাপনটা লাস্ট করেছে সে কতক্ষণ বাইরে বসেছিল জিজ্ঞেস করে, হয়তো আমরা 40 সেকেন্ডে বিজ্ঞাপনটা দেখেছি, সাউন্ড সে সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত বসেছিল। আচ্ছা, কষ্টের কথার আগে মুকিত ভাই আপনি যদি একটু বলতেন যে সম্প্রতি একটি অনুষ্ঠানে গায়ক শাহেদ ভাই আপনার সাথে গরম দুধ খেতে গিয়ে ভয় পেয়েছিলেন, আপনার মেজাজ আবার সপ্তমে চড়ে যায় কিনা সেটা নিয়ে আমাদের রিসার্চ টিম জানতে চাচ্ছে, আমাদের চায়ে চিনি ঠিক আছে কিনা। চায় চিনি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চায় চিনি ঠিক আছে, চায় এক ফোঁটা চিনিও নাই, ভালো হয়েছে, থ্যাংক ইউ। শাহেদ ভাই আমার সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করেছে, এরপরে একটা এপিসোড আমি আছি এটা। তাতে সেটার মধ্যে। আর সোহেল ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, সোহেল ভাই আপনি না মুকিত ভাই কে বেশি জোরে ধমক দিতে পারে? না, আপনাকে দেখে মুকিত ভাই আমার বড় ভাই, তাই না? আমি সবার বড় ভাই। বয়সে তো বড়। বয়সটা অনেক, হ্যাঁ। মুকিত ভাই বলো না যে 26 বছর, আমি তো 23, আমার 23। তাহলে মানে তাহলে ধমক তো মুকিত ভাই জুড়ে দিব, তাই না? ছোট ভাই কি বড় ভাইয়ের ধমক দিতে পারে? শাওন ভাইয়ের কাছে বিজ্ঞাপন রিলেটেড প্রশ্ন হচ্ছে, বিজ্ঞাপন চিত্রের জন্য মাথা খালি নাকি মাথা খালি থাকার সুযোগ পাইলেন, কোনটা? এইটা হচ্ছে কি, আমি এখন প্রায় বলি কথাটা যে আমার ঢাকায় অনেকগুলো বিলবোর্ড লেগেছে, আমি বলি যে আমার এই বাজে চেহারা নিয়ে আমি শখ শালিকাকে কম্পিটিশনে ফেলাই দিয়েছি এবার, মানে মেয়ে মডেল, ফিমেল মডেলসদেরকে আর কি, উইথ মাই আগলি ফেস। সো বাট আমার কাছে মনে হয় যে এটা খারাপ চেহারা অনেক এটা ভালো আপনি তৈরি হয়েছে। এটা আপনি গ্রে অ্যাডভার্টাইজিং এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর বলে না তো? না 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 ভাই, না ভাই, না। খালেদ শাওন কিন্তু একটা অসাধারণ কথা বলে ফেলেছে মাঝখানে, সেটা হচ্ছে আগলি ফেসের যে বিজ্ঞাপন। অনেক সময় হয় কি যে আপনি কি শাওন ভাইকে আগলি ফেস বলতেছেন? হ্যাঁ, বলে ফেললো তো। আমি নয় এটা বলছি, উনি আমি ভিডিও করে বলছে। ভিডিও করে বলছে উনি। না, আর আমি একটু বিনয় সহিত বলি, কারণ সবাই কিন্তু বিজ্ঞাপন করার সময় খুব সুন্দর চেহারা, সুন্দর সুন্দর ছবি টবি নিয়ে আসে, ওই সময়টা পার হয়ে গেছে, ওই সময়টা আসলে পার হয়ে গেছে, একদম ওই সময়টা একদম পার হয়ে গেছে। ক্যারেক্টার রোল প্লে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। শোন ভাই, আপনার জন্য একটা আপনার পছন্দের প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে আপনাদের চারজনই মোটামুটি ভাবে ওজনদার, এর মধ্যে আপনি সবচেয়ে বেশি। তো বিজ্ঞাপন চিত্র একসময় বলতেই একটা স্লিম ফিগার, একটা এরকম হিরোইক একটা ব্যাপার ছিল, সেই জায়গাটা ভাঙা শুরু হয়েছে, এটা কিরকম লাগে আপনার কাছে? যেমন না না, কিরকম লাগে তো সেটা অন্য বিষয়, মানে ওয়ান কাইন্ড অফ দেহ ব্যবসায়ী আর কি। আচ্ছা, আছে না, যে ওটা বলে এখন ধরেন যে এই আইডিয়া গুলো জেনারেট করে যেটা, জি। সেটা হচ্ছে এই শাওন ভাই। শাওন ভাই। শাওন ভাই যে ওই যে ক্যারেক্টারের জায়গাটা চিন্তা করছে, মানে আছে না বিজ্ঞাপনে কিন্তু আপনি গিয়া ধরেন যে নাটকে গিয়ে আমি মাথাটা এইভাবে নাড়াইতে পারবো, কিন্তু বিজ্ঞাপনে যদি শাওন ভাইরা বলে দেয় যে মাথাটা এইভাবে নাড়তে হবে, ক্লায়েন্ট যদি চায় তাহলে মাথাটা আসলে এইভাবেই নড়বে, মানে ওটার বাইরে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব প্রতিটা না। সেকেন্ড একদম মেপে করা, মেপে করা। ক্লায়েন্টরা কি এত মাথা চাওয়া? ক্লায়েন্টরা না, মোর অফ মানে এজেন্সি, মোর এজেন্সি যে আমাদের একটা প্ল্যান থাকে আসলে, বিকজ এত টাকা লগ্নি হয়, জি। এত বড় একটা অবজেক্টিভ সেট করা থাকে, এত রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হয়, জি। সো আপনি আসলে খুব নড়াচড়া জায়গা কম, সো ইট হ্যাজ টু বি ভেরি ভেরি ওয়েল প্ল্যান বিফোর দ্য শুট। এবং ওটা খুব হয়ে যায়। আপনি খুব প্ল্যান করে যাতে আপনাকে ফিট ইন করে এরকম একটা ব্যবস্থা করেন। যে 5 বছরে আমি বানাইছি প্রায় কয়েক হাজার বিজ্ঞাপন, তবে দুটাতে আমি আছি, আপনি এমন করেন কেন? না, যেটাতে আপনি থাকেন, আপনাকে দেখতে আমাদের খুব ভালো লাগছে। আমরা আশা করবো যে অন্য এজেন্সিও নিশ্চয়ই আপনার সাথে আপনার সাথে ও কথা হ্যাঁ, বলবে। কারণ শুকায় গেলে মোটামুটি দেখবেন যে আর কেউ বিজ্ঞাপন রাখছে না। মানে ভাবতে পারতেছি না। তাহলে বিয়া কি চেষ্টা করতেছে আর একটু আপনার সমান হইতে? সোহেল ভাই, নাটকের ব্যাপারে যদি একটু কথা বলেন, যে নাটকে অদ্ভুত সব সংলাপ আপনি দেন, যেগুলো আবার খুব জনপ্রিয় হয়, যেমন মানে এগুলি না, না। করা ঠিক হবে কিনা আমি জানি না, না। না, কেন ঠিক হবে না? না, আমি যেমন এরকম- একটা হলো, দেশে হইলো কি, লোকে ভাবলো কি, ভালোবাসা রোলিং করে না কেন? এই যে কথাটা না, এই কথাটার কিন্তু মিনিং আছে প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা স্থানের। দেশে হইলো কি, হ্যাঁ। তার মানে পুরা দেশটার মধ্যে কি হইলো। আচ্ছা, না, এটা তাই না? বোঝা গেল মোটামুটি। সব লোকজনের চিন্তা ভাবনা কি করতেছে। আচ্ছা। ভালোবাসা রুলিং করে না কেন? ভালোবাসা ধরেন একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছে, এটা ঘুরে না কেন? ভালোবাসা ঘুরবে কেমনে, মানে ক্যামেরার মতো? না না, ভালোবাসা তো ঘুরতেই থাকে। মানে আপনি আপনার কাছে আমাকে আমার কাছে ভালোবাসেন, তাই জি, না? জি। কালকে আমারে ভালো নাও বাসতে পারেন। জি। এটা রুলিং করলো না, একজনের কাছ থেকে আরেকজনে গেল। যেমন ধরেন আমরা কিন্তু প্রায়ই একটা কথা শুনি গতানুগতিক, সেটা হচ্ছে কি, তোর চেহারা বাংলা 5-এর মতো। এই কথা শুনতে শুনতে
মাথা যন্ত্রণা হয়ে গেছে। এই কথাটা কি অন্যরকম করে দেওয়া যায় না? তোর চেহারা গৈসালুর মতো। এখন কথা হচ্ছে গৈসালুটা কি? আমি কিন্তু মন করা কথা বলি। গৈসালু মানে গাছ আলু। আচ্ছা। এই আলু কখনোই সোজা হয় না, সুন্দর হয় না, বেকা খোকা দেখতে খুবই বিশ্রী, কিন্তু খাইতে কিন্তু খুব মজা। আমাদের এখানে একটা ডায়লগ পাচ্ছি আমরা, চেহারা বিচি আলুর মতো কইরা রাখছস কেন, মৌলবি আলুর মতো কইরা রাখবার পারছ না? মৌলবি আলু হচ্ছে গোল, খুবই সুন্দর, খাইতেও খুব টেস্ট। কই পাওয়া যায়? বাজারে পাওয়া যায়, আপনি গেলে বেল আলু যেটা মৌলবি আলু এটা কিন্তু একটা ব্যাপার, কিন্তু এটা বেল আলু যেটারে বলে গুল আছে রিয়েলি। এরকম আলু কি? হ্যাঁ, আমি খাইনি এখনো, মানে না না, বেল আপনি কারণ বাজারে খবর নেন, কোন বাজারে না না, খবর নিশ্চয় মানে আমি আপনার কথা অবিশ্বাস করতেছি আছে আছে না, মানে শাওন আপনি ভাই নিউ মার্কেটে যা বললেন তার মানে মৌলবি আলু অথবা বেল আলু দেন। আর গৈসা আলু হচ্ছে এরকম বেকা কুকা, গাছে ধরে। মানে আলুর যে এত বিজ্ঞান আছে সেটা হ্যাঁ, আমার জানা ছিল না। না না, নাটকে বা কথাবার্তার মধ্যে আমি একটা কথা বললাম, উদ্ভট টাইপের কথা বললাম, সেটার মিনিং যদি না থাকে, অর্থ যদি বের করতে না পারি, তাহলে আমার সমস্যা। তেলে অবশ্যই এটা, তাই না? তেলে অবশ্যই তেলে এটা সমস্যা। যেমন রেসপন্সিবল ধরেন হিউমার। কোন দেশে পুকুর বলে, কোন দেশে পাগার বলে, কথা বলছেন, কোন দেশে নালা বলে। তা পাগার যদি আমি বলি, হুটহাট করে কিন্তু কেউ চুমো না, এটা কিন্তু কবি জসিমউদ্দিন নিজে লিখছে পাগার। পগার অবশ্য বাংলাদেশে কথা না, আছে। যেমন গাং, জি নদী। জি আমরা কথা কইতে হলে তোর কিন্তু কথা দিয়ে আমি গাং করে দেবো একদম। হ্যাঁ। গাংটা তো বিশাল একরকম ধরতে গেলে, তাই না? হ্যাঁ। আমি অবাস্তব কোনো কিছুই বলি না। না না না, সেটা ঠিকই আছে হয়তো, মানে না সোহেল ভাই চ্যাম্পিয়ন, সোহেল না, ভাই না। আপনি রাজ্জাক। না, না, ভাই, আপনি বস। না না, 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 ভাই কিন্তু শাওন ভাই তো পদাধিকার না, বলে boss, শাওন শাওন ভাই ভাই- না, পদাধিকার শাওন ভাই বলে কিন্তু একটা কথা বলছে, boss। 2000 বিজ্ঞাপন বানাইছে, হ্যাঁ। তার মধ্যে সে 2টা বিজ্ঞাপনে সে ও কাজ করছে, হ্যাঁ। 2টা দিয়ে ফাটায় ফেলাইছে। হ্যাঁ। That's right. না, এটা বলতেই হবে শাওন ভাই। 1000 ইন্টু 2, তাহলে বুঝতে পারেন মুকিত ভাই Dangerous. আপনি কই আছে। যার তো এটা ফাটবো, অতএব এখানে আমি কাজ করব। Right. এই জন্য সে এটা কাজ করে এটা ফাটায়। এটা এটাও আমার সন্দেহ। ও না না না, মুকিত এগুলো ভাই, সব অমিতা ফারুকি এদের ষড়যন্ত্র। আমি ষড়যন্ত্র শিখি। আপনি একটা বিজ্ঞাপন বানান যেটার মধ্যে ফারুকি ভাই বা অমিতাভ ভাই Right. ক্যারেক্টার হিসেবে রাখেন। তাহলে সমান সমান না, না, এরকম plan করা- হচ্ছে, এটা না, না, plan এরকম- হচ্ছে। এরকম কিন্তু করা উচিত। এটা plan হচ্ছে। সরল ভাই, অমিতাভ ভাই এরা যে বানায় বিজ্ঞাপন, কৃষ্ণ ভাই এরা যে বানায়, এগো মডেল বানানো উচিত। দেখো মডেল বানানো হচ্ছে হ্যাঁ, exactly। খুবই দরকার। একবার চিন্তা ভাবনা করেন যে করতেছে, তাদের নিয়ে একটা- হয় একটা- কিনা। একটা এটা ফারুকি হচ্ছে, ভাইয়ের প্ল্যান একটা হচ্ছে, বিজ্ঞাপন করে দেব। শীঘ্রই কামিং সুন। মুকিত ভাই, আপনার ফেসবুক ফ্রেন্ড কত? যে বা আপনি কাউকে ব্লক মারার বা আপনাকে ব্লক করার কোনো ঘটনা আছে কিনা? না, আমি আমার প্রায় 5-6 হাজার হবে, তবে আমার ফেক অ্যাকাউন্ট আছে প্রায় 10-12টা। 10-12টা 10-12টা ফেক অ্যাকাউন্ট আছে। আমি খুব, আমাকে অনেক জিজ্ঞেস করে, ভাই আপনাকে আমি এই জিনিসটা করলাম, আপনি এইভাবে আমাকে না লিখলেও পারতেন। আমি তো আজকে 1.5 মাস ধরে বসি না, কালকে আমি কখন আপনার সাথে লিখলাম। আর ওদের ফেসবুক অপারেট করতে সমস্যা, মানে টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ একটু, বয়সের কারণে এটা আসলে। অনেক পুরোনো দিনের মানুষ তো। শাওন আমার বয়স নিয়ে বেশ কনফিউশন আছে। আমি এই শাওনকে পলাশী যুদ্ধ থেকে শুরু করে সব জায়গায় যাচ্ছে। না, আমাদের আমাদের এখানে- যুদ্ধ যাবে লেখছে, আমি যুদ্ধ আমাদের এখানে যে সবচেয়ে বেশি টেক সেভি সুমন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। সুমন ভাই সত্যি মুকিত ভাইয়ের কি না না, মুকিত ভাই ইজ টু গুড। শাওন ভাই এগুলি বলতেছে কেন? একদম ফ্রি রাইট, যাই ইচ্ছা তাই বলতেছে। হ্যাঁ, হিংসায় বলতেছে। হিংসায় বলতেছে। যাক, হিংসায় বললে ঠিক আছে, পদাধিকার বললে আমরা একটু চ্যালেঞ্জ না করব। না, ওই পদ আজকে আসি নাই। ওই পদে কিন্তু ফুর্তি। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আবার অতিথির সঙ্গে কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শাওন ভাই, আপনার আসল বাড়ি কোথায়? আমার বাবার গ্রামের বাড়ি বাড়ি। হচ্ছে বগুড়া, জি, আর আমি বড় হয়েছি ঢাকায়, আছি টং মিলিয়ে। আচ্ছা, কাউয়ার চরে গেছেন কখনো? কাউয়ার স্যার, কাউয়ার চরে তো এটাতে গেছেন কখনো? কাউয়ার চরে যাওয়া হয় না এবার, না আচ্ছা। কখনো যাওয়া হয় না। মানে যাওয়ার কি ইচ্ছা আছে? হ্যাঁ, 16 আনা। আমি তো আমার যাওয়া উচিত। ওই জায়গাটা যেভাবে নামটাকে প্রসিদ্ধ করে ফেলেছে। পার্টি ইন কাউয়ার স্যার। না, এটাতে মজাই হইতে পারে। সোহেল ভাই, আপনি ওই যে মানে আমরা যখন বিরতি ছিলাম তখন বলছিলেন একটি মহিষের উপর থেকে পড়ে যাওয়ার ঘটনা, সেটা যদি একটু। না, একটা চকলেটের বিজ্ঞাপন, তাই না মুকিত ভাই? আমরা ওই, আপনার ওই আশুলিয়ার পাশে একটা খোলা মাঠ, সেই কোটাল মাঠ, খোলা মাঠ মানে পুরোটা বালু, মহিষ এবং গরম বালু। সরল ভাই, তা আমি বললাম তো এই মহিষের মধ্যে কয়টা মানে কথাবার্তা শুনে পালাম, জংলাম এটা। কিন্তু পরে পোষার কোনো ভয় নাই। পরে জঙ্গলি ছিল। হ্যাঁ, পরে শুনলাম যেটা জঙ্গলি আমারও ঢাই দিল, মানে পিছন থেকে হয়তো ধাক্কা দিছে মহিষের বা বাড়ি দিছে, ও দৌড় দিছে, আমি আর ব্যালেন্স রাখতে পারি নাই, আমি উপরে থেকে নিচে ক্যাক করে পড়ে গেছি। পড়ে তো- পরে উনি বললো ইন্নালিল্লাহি ওয়া ইন্না আমি ইলাইহি নিচেই ডুবে রাখছি। রাজিউন। উনি পরে বললো ইন্নালিল্লাহি, কারণ সরল ভাই বললো ধর, ধরার পরে ওই শটটা লাগাইতে পারে নাই আমার, আমি খুব সিরিয়াস ব্যথা পেয়েছি। আবার উঠেছে। আবার উঠাইলো আমার, কোন রকম ভাবে শটটা দিয়ে দেন। উঠলাম, যাই হোক, শট কি হইলো না হইলো এটা আমার মাথার মধ্যেই নাই, গেল ওইটা। যাওয়ার পরে আমারে কয় কি কয় কুমিল্লা যেতে হইব।
এই লোক আমারে কইতেছে যে সোহেল ভাই কষ্ট মষ্ট করে দুম খিসে লঞ্জাই করে তা আমার সাথে প্রোডাকশন বসে দিল এই জামবাগ 7-8টা জামবাগ এটা কোমরের মধ্যে দিয়ে গরম পানি দিয়ে লয়ে গেল হেনে নিয়ে আবার আরেক হইতা স্যার ইটের বাড়া ঘন ঘন আগুন তার পাশে দাঁড় করে দিছে মানে ফারুকি একটা না 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 ওটা ফারুকের দোষ না। না না ওটা কারণ হচ্ছে ওই ফিলটা আলার জন্য কিন্তু দরকার ছিল, দরকার ছিল। কারণ স্কিনের ভিতরে যাতে ওই Right. কালো কালো এগুলো পড়ে সে কারণে আমাকে আর ওটাকে দাঁড় করিয়ে দাঁড় দেওয়া করিয়ে হয়েছে এই দিল। কারণে শুটটা দেওয়ার জন্য। পরে শুটটা পরে দুটো আড়াইটা সব ঠিক হয়ে হ্যাঁ গেছে। ও আরে মজার আরেকটা কথা কই কোন এক পত্রিকার বিজ্ঞাপন করতে গেলাম বসুন্ধরার ভিতরে আস্তা বড় এক হাতি নিয়ে আইছে কথা বুঝছেন আমার পাটটা হলো হাতির লেজ ধরে চোখ বান্ধা আমি আইতে বলেছি কাটা তারের মতো যদি খালি একটা বাড়ি দেয় তার মানে মাংস মাংস লয়ে ও বাইরে যায় সরর ভাই বলে কথা খুব খিসে মিশে কষ্ট কষ্ট করে ছটটা দিলাম আমি দূরে খাড়িয়ে দেখি মারজুক রাসেল সুর ধরে আমার শট দেওয়া আমি বলি, আল্লাহ খালি যদি প্যাচ দিয়ে ওরা একটা মারে ও তো ঠ্যাং। আবার আরেকজনের দিছে ঠ্যাং ধরবার লেগে দেখছেন ভাই হ্যাঁ, দেখছি। আমার সাথে ফারুকিয়ার একটা খুব মানে মজার অদ্ভুত এক্সপেরিয়েন্স আছে। type-এর। ফারুকিয়ার আমি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন করতেছি যেখানে আমি নাপিত, আচ্ছা আমাকে নাপিত অসাধারণ বলে। বিজ্ঞাপন, হ্যাঁ। অসাধারণ তো বিজ্ঞাপন। ওইটাতে সেলুনটা সব মিলায় ধরেন আমার সাইজে একজন দাঁড়ানোর পর আমার জায়গা থাকে না, ওই এবং অনেক পুরনো সেলুন সেই ইয়েতে পুরান ঢাকাতে, ওই জায়গাতে আমাকে সারাটা যে কি কষ্ট দিচ্ছে আমাকে কিন্তু ও ওটুকু না হওয়া পর্যন্ত হি ইজ রুথলেস এবং যে কারণে ও অনেক ইন্টারেস্টিং কাজ করতে অনেক পারে, খুবই রুথলেস আর কি ও ডেলিভারি ব্যাপারে। সুমন ভাই আপনার কাছে একটু আসি হচ্ছে যে বিজ্ঞাপনের এখনকার মান তখনকার মান জাতীয় একটি দার্শনিক এবং অতি গুরুত্বপূর্ণ আলোচনায় বিজ্ঞাপনের মান কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা যদি একটু বলতেন, আমরা যদি মনে রাখি আপনি পেশায় একজন সাংবাদিকও বটে, একটু যদি বিশ্লেষণ ধরুন প্রথমে আমরা বলি মানে জি। ভারী গলা বলতে হবে না সঙ্গে বেজে নিয়ে কথা Base বলতে, নিয়ে। হ্যাঁ হ্যাঁ মানে না আসলে আগে যেটা হতো যে আগে একদম ডিরেক্ট কমিউনিকেশনটা হতো, আমার যেটা সামনে আমি যে ভুল না করি, না, না, of ডিরেক্ট জিঙ্গেল বেস একটা বিজ্ঞাপন ডিরেক্ট কমিউনিকেশন। এখন কিন্তু অনেক থিমেটিক বেস বিজ্ঞাপন হচ্ছে এবং যেটা মানুষকে একটু মানে ডিরেক্টলি হয়তো আমি বলতেছি না যে এই চাটা খান, হ্যাঁ কিন্তু একটু ঘুরে ইনডাইরেক্টলি এটার মানে ভ্যালু এর একটা বলতেছি। সো এটা হচ্ছে কি পাবলিক যে ডিরেক্ট প্রোডাক্টের গুণগান না করে ওটার আশপাশ দিয়ে যেই মানে বেসটা করা সেই কাজটা আমরা বোধহয় করতেছি। এটা মানুষ সামনে খুব ভালো এক্সপ্লেইন করতে পারবে। তো আমি একটু শাওন ভাইকে সবার শেষে শুনি, মুকিত ভাইকে একটু শুনি যে আগের বিজ্ঞাপনের তুলনায় বর্তমান বিজ্ঞাপনের যদি তুলনামূলক পার্থক্য বলেন বা বিজ্ঞাপনের মানে তোমার খালিদ ভাই সময় আর তুমি এখনকার জানেন। সময় খালেদ ভাই আমি এভাবে বলি, আগে যখন না না তাইলে তো মুখে মুখে খালেদ ভাই শুকাতে নেক্সট ডে শাওনকে একা ডাকেন, হ্যাঁ। আমাকে ডাকেন না। না উনি সিরিয়াসলি কিন্তু রাগ করেছেন, শাওন ভাই আর কিছু বলেন না। ওর রাগ করে উপায় না, আপনি জানেন না ওরা আমার কি কি হয় আমাকে। না না মুখে ভাই আপনি শুরু করেন লং লং ইয়ার্স এগো দেয়ার ওয়াজ আ কিং লিভড ইন টাউন। আপনি ওই আমিও বলছি, না, না, খালেদ ভাই বলুন, আগে বলুন, যখন শুনি বিজ্ঞাপনগুলো আগে হতো তখন কিন্তু বিজ্ঞাপনটা একটা জায়গায় যখনই বিজ্ঞাপন আসতো তখন কিন্তু মানুষ ধর বলে উঠে চলে যেত। এখন কিন্তু মানুষ বসে থাকে একটা বিজ্ঞাপনের জন্য, বিজ্ঞাপন কারণ একটা বসে না পর থাকা ছাড়া তো উপায় নাই, এতগুলি বিজ্ঞাপন দেখায় আর কি না এত- এবং বিজ্ঞাপনগুলো ভীষণ ইন্টারেস্টিং হয়। সেটার জন্য বিজ্ঞাপনগুলো কিন্তু এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মারা কিন্তু বিজ্ঞাপন রেকর্ড করে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। আমাকে অনেক বিজ্ঞাপন দিতে হয়েছে এবং আমাকে কিন্তু অনেক বিজ্ঞাপন, আমি একটা বিজ্ঞাপন সংস্থায় ছিলাম, আমাকে বাধ্য হয়ে অনেক মাদেরকে বিজ্ঞাপন সিডি করে আগে দিতে যেমন হয়েছে। কাকের ডাক বিড়ালের ডাক দিত, এখন বিজ্ঞাপন দিতে। এখন বিজ্ঞাপন দিতে হচ্ছে, রাইট, খুব সুন্দর কথা বলেছেন। এবং বিজ্ঞাপন কিন্তু আমূল একটা পরিবর্তন এসেছে, বিজ্ঞাপনের কিন্তু একটা আমূল পরিবর্তন এসেছে এবং বিজ্ঞাপন কিন্তু একটা দেখার বিষয় হয়ে গেছে। এখন কিন্তু মানুষ নাটক টাটকের চেয়ে বিজ্ঞাপনও দেখে, প্রচন্ড ভাবে ঠাঁই ধরে বসে থাকে কিন্তু একটা বিজ্ঞাপন দেখার জন্য। আর বিজ্ঞাপন মানে কিন্তু বিজ্ঞাপনের ভীষণভাবে গুণগত চমৎকার মানে করছে। ক্ষেত্রে আসলে অনেক। এই যে সোহেল ভাই আপনার কাছে কি মানে আগের বিজ্ঞাপন আর এখনকার বিজ্ঞাপনের বা মানে ভবিষ্যতের বিজ্ঞাপন? বিজ্ঞাপনে না ভবিষ্যৎ আগে পিছনে বর্তমান অতীত ভবিষ্যৎ আমি কোনোটাই যাব না। আমি যেটা বলবো সেটা হচ্ছে হলো যে এই যারা বিজ্ঞাপন নির্মাতা, যেমন ওই যে পাশে বসে রয়েছে ভাই বললোই তো যে কতটি বানিয়েছেন ভাই, যাই না হবে অনেক তাই না? এই ভাই যদি মানে না ধরেন যে থাকতো, আমাদের দেশে ভালো মেকার যদি না থাকতো, টেকনিশিয়ান যদি না থাকতো, এই টাকা পয়সাগুলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশে চলে যেত। আমি নাম নাই বলে এটা খুব ভালো এক, ইন্টারেস্টিং দুই, পয়েন্ট। নিঃসন্দেহে ভালো হচ্ছে বলেই যারা বানাচ্ছে তারা দেশের বাইরে যাচ্ছে না। বাইরে থেকেও বিজ্ঞাপন বানায় আনছে, আমি দেখছি গুগল বানায় নিয়েছে। সত্যি কথা, আমাদের দেশের বিজ্ঞাপনের মান কোয়ালিটি অনেক অনেক বেটার। আমার দেশের অ্যাক্টর যারা অভিনয় করছে সে বিজ্ঞাপন সারা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে না, তাহলে অবভিয়াসলি মানে ভালো ভালো না হলে ওয়ার্ল্ড কাপের সময় কেন? সৌন্দর্যটা সারা ওয়ার্ল্ডে চলেছে না, না, সে চলে। বেশ বাংলাদেশ মিডল বাংলাদেশ। তো মানে শাওন ভাই স্পষ্টতই সুমন ভাই, মুকিত ভাই এবং সোহেল ভাই তিনটা একটু গুরুত্বপূর্ণ explain করে বললে ব্যাপার ভালো বললো। হয়। আপনি যদি আপনার জায়গা থেকে একটু বলেন যে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্প, বিজ্ঞাপন জগৎ সেটা কিরকম বা একটু কিরকম করছে? সময় লাগবে, 2 মিনিট নিব, জি, বেশি জি, নিব না। please.
সেটা হচ্ছে এক হচ্ছে কি যে আগে যখন বিজ্ঞাপন হতো তখন আসলে আমার কাছে মনে হয় যে বাজারে কম্পিটিশন অনেক কম ছিল, ব্র্যান্ডের ভিড় অনেক কম ছিল, তার ফলে ওই কোন ডিরেক্ট একটা জিঙ্গেল বেস বিজ্ঞাপন করলেও ওই এক বিটিভির জামানাতে আর কি ওই বিজ্ঞাপন দিয়ে কাজ হয়ে গেছে। বিজ্ঞাপনের মান উন্নতির প্রধান শর্ত হচ্ছে গিয়ে যখন অনেক বেশি কম্পিটিশন বেড়ে যাবে, সিমিলার প্রোডাক্ট সিমিলার প্রাইসিংয়ে থাকবে, তখন একটা ব্র্যান্ড থেকে একটা ব্র্যান্ডকে ডিফারেন্সিয়েট করার জন্য আপনাকে এমনভাবে গল্প বলতে হবে যেটা আপনার জন্যই শুধু ইউনিক, ওই ব্র্যান্ডের জন্যই ইউনিক। সেই জায়গাতে বিজ্ঞাপনকে অটোমেটিক্যালি ইমপ্রুভ করতে হয়েছে। সো সেইখান থেকে তো অবশ্যই বিজ্ঞাপন অনেক সায়েন্টিফিক হয়েছে, অনেক বেশি থটফুল হয়েছে, অনেক বেশি ইনসাইটফুল, অডিয়েন্সের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, হিউমার কাজ করছে, ডায়লগ বেস গল্প বেস বিজ্ঞাপন কাজ করছে। সো সেখান থেকে আমাদের বিজ্ঞাপন আসলে অনেক দূরে গিয়েছে এবং আরেকটা হচ্ছে আমাদের এক্সপোজারও তো বেড়ে গেছে। আপনার তো এই চ্যানেলের পাশে চাপ দিলে তো ইন্ডিয়ান চ্যানেল দেখা যায়, সো আপনার যদি ভালো না হয় ইন্ডিয়ান বিজ্ঞাপনের পাশে আপনার অডিয়েন্স বিজ্ঞাপন দেখবেও না। আর আমাদের বিভিন্ন দেশে পৃথিবীর অন্য দেশগুলোতে সিনেমা কিংবা নাটক তার মধ্যে ডেভেলপ করার পরে বিজ্ঞাপন ডেভেলপ করেছে, আমাদের দেশে একটুখানি উল্টা। এটা এখন দেখা যাচ্ছে হয়তো বিজ্ঞাপনের রাস্তা ধরে আমাদের সিনেমা কিংবা আমাদের নাটকগুলো আরো ইমপ্রুভ করবে কিংবা করার সম্ভাবনা যদি তৈরি হয় সেখান থেকেই তৈরি কিন্তু হবে। শাওন ভাই এটা একটা মানে অনেকটা কাঁঠালের আমসত্ব বা সোনার পাথরবাটি হয়ে হ্যাঁ, যাচ্ছে কথা না? সত্য। কারণ আপনি একটা বিজ্ঞাপন বানাচ্ছেন 1 কোটি টাকা খরচ করে, একটা সিনেমা বানানো হচ্ছে সে 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ, 35 লাখ টাকা জি, খরচ করে। জি, জি। তো সেই ক্ষেত্রে তো মানে যে হ্যাঁ, যে আসলে- মনোযোগ যে ভালোবাসা আপনি বিজ্ঞাপনের জন্য দিচ্ছেন সিনেমার জন্য তো দিচ্ছেন না। না দিচ্ছি না, বিকজ এই দুটো ওয়ার্ল্ড যেভাবে করে এখন সেপারেটেড তাতে আসলে হচ্ছে না। কিন্তু যেই মুহূর্তে সবাই মিলে একসাথে চেষ্টা করবে, বিজ্ঞাপনের লোক ওখানে ঢুকবে, ওখানকার লোক এখানে আসবে, এটা ইমপ্রুভ হতে বাধ্য। এবং দেখবেন আপনি আর 5টা বছর বাংলা সিনেমা উইল ডেভেলপ, এটা একদম কোনো সন্দেহ ছাড়া। বিকজ আমাদের মেকারস আর ভীষণ গুণী, এইটা আমাদের কি- শিল্পীরা খুব গুণী। এটা কি সুমন ভাই আপনি একমত যে আগামী 5 বছরের মধ্যে আমাদের অন্যান্য বিনোদনের যে অন্য জায়গাগুলি আছে যেটাতে আমরা প্রথমে শুরু করেছিলাম সিনেমা নাটক বা অন্য জায়গাগুলি কি এরকম শাওন ভাইয়ের মতো আপনিও হ্যাঁ মাস্ট বি ইতিবাচক- ডেভেলপ করবে। হ্যাঁ মানে আমাদের এখনকার তরুণরা স্বপ্ন দেখে বা বিজ্ঞাপনে করে ওরা হাতটাকে অন্তত হ্যাঁ, পেকেছে, সিম্পলি যে বাকিছে, হ্যাঁ। বিজ্ঞাপনে যেহেতু বাজেট অনেক, হ্যাঁ তো আপনি যদি এই ল্যাপটপের ইউজটা আপনি যারা ভালো কম্পিউটার ইউজ করে আসতে পারেন, হ্যাঁ তখন কিন্তু আমরা ছোট ট্যাবও আপনি কাজ করে ফেলতে পারেন। একদম সিম্পল উদাহরণ দেয়, এক সময় আমরা মনে হচ্ছে যে কার্সন হয়ে গেলে মাউসকে একদম ওই মাথায় নিয়ে যেতাম, তারপর কদিন পর কিন্তু আমাদের আর লাগে না, তখন আমাকে একটু জায়গা দিলে আমি পারি। তো আমাদের ওই মানে মেকাররা ওই মাউসের ওটুক পর্যন্ত নাড়ানোটাকে মানে বিজ্ঞাপনের জায়গা থেকে শিখে গেছে। সিনেমাতে এসে কিন্তু যে কম বাজেট হলো তখন তো আমি জানি যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির মধ্যে কিভাবে মাউসটাকে খেলাতে এবং হয়। এটা ইমপ্রুভ করবে, দেখবেন আপনি So, এটা improve আপনি করতে এরই must। মধ্যে দেখতে পাবেন আপনার অনুষ্ঠানে এটা নিয়ে কথা হবে আমি শিওর। সবচেয়ে আশ্চর্য লাগে কি যে এই বিজ্ঞাপনগুলো বাংলাদেশে যে বিজ্ঞাপনগুলো বানাচ্ছে, যে বিজ্ঞাপনগুলো সবচেয়ে বেশি সমাদৃত হচ্ছে, বিজ্ঞাপনগুলো যারা বানিয়েছে তাদের বয়সটা কিন্তু অদ্ভুত লাগে। আচ্ছা তাদের বয়সটা কিন্তু কে 40-এর উপরে না। শাওন বারবার আমার বয়স নিয়ে কথা বলছে। না না, তুমিও তো মানে কোথায় না, না, আপনি অমিতাভ রেজার বয়স বলেন, ফারুকের বয়স বলেন, মুস্তাফা ফারুকের বয়স বলেন, আদনানের বয়স বলেন, বা জীবনের বয়স সবাই বলেন, মানে মাহমুদের বয়স বলেন, সবার বয়স কিন্তু কিসলু তারেক এদের সবাই, প্রত্যেকের কিসলু, বয়স কিন্তু সবাই। একদম বাচ্চা বাচ্চা ছিল। এবং প্রত্যেকের ড্রিম হচ্ছে কিন্তু ফিল্ম বানানো। মানে প্রত্যেকেই। মানে অমিতাভ হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু। হ্যাঁ আমরা একসাথে আমারও খুব কাছের মানে বন্ধু, হ্যাঁ। আমার সাথে কথা হচ্ছিল একটা 10 film পড়ছি, হ্যাঁ, 8 পড়ছি। film নিয়ে কথা মানে আমরা হচ্ছে একদমই পড়ছি। অমিতাভ কিন্তু ছোটবেলা থেকেই মানে পাপ্পু আর কি, অমিতাভ ছোট থেকে শখ হচ্ছে ফিল্ম বানাবে। এই ফিল্ম বানানোর জন্য পুরীতে গেল, পুরী থেকে সাবজেক্ট চেঞ্জ করলো, করে দেশে এসে আমি দেখছি ওকে ও আজে বাজে কত ডিরেক্টরের কাজ মনোযোগ দিয়ে দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে। ও আমি- বলে যে আমি বিজ্ঞাপন বানাই এবং টাকা জমাচ্ছি কোন আমি এই মুহূর্তে অমিতাভের ছবির স্ক্রিপ্ট আমি লিখছি এই মুহূর্তে। এটা আমি জানি। So আমি ওয়ার্কিং অন হিজ স্ক্রিপ্ট, সো ফার্স্ট ফিল্মের জন্য। মানে সেটা কি হবে। আপনাকে মানে আপনি ওনাকে বাধ্য করেছেন আপনার স্ক্রিপ্ট নিতে নাকি? না, 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 মানে সিনেমায় বাধ্য পাওয়া যায় না, ডিরেক্টর ইজ দ্য বস। আচ্ছা। ওইখানে আমি বস না। না, সোহেল ভাই একটু বলবেন যে শাওন ভাই যে কথা থেকে শুরু করেছিলেন যে আশাটা নিয়ে যে আমাদের বিনোদন জগৎ 5 বছরের মধ্যে সত্যিকার একটা পরিবর্তন দেখতে পাবে, আপনি কি এই পরিবর্তন দেখতে পারেন? আপনিও কিন্তু অনেক নাটক সিনেমার সঙ্গে- না না, নাটক সিনেমা। নাটক এক জিনিস, ছবি আরেক জিনিস। জি। ছবির বিশালতা ব্যাপক, অনেক বড়। অনেক বড়। মানে আমি মানে আমার যে গুরু, ওই নাম ঘুরে ফিরে একজনেরই আসে, মুস্তাফা ফারুকী। তারও কিন্তু স্বপ্ন একটাই যে একদম, সে ফিল্ম ফারুকী বানাবে। সে কিন্তু নাটকের মধ্যে এখন নাই। তার স্বপ্ন কিভাবে ফিল্ম বানাবে, জি, কিভাবে এটা ডেভেলপ হবে। তবে মুস্তাফা ফারুকী তারও কিন্তু স্বপ্ন একটাই যে একদম, সে ফিল্ম ফারুকী বানাবে। সে কিন্তু নাটকের মধ্যে এখন নাই। তার স্বপ্ন কিভাবে ফিল্ম বানাবে, জি, কিভাবে এটা ডেভেলপ হবে। তবে ফিল্মের ভালো খারাপ বুঝি না, ধরেন উচ্চ পর্যায়ের যারা আছে এই দিকটা তাদের দেখা উচিত। আমাদের দেশে ফিল্ম বা ছবি দেখার মতো ওইরকম জায়গা টাকা কিন্তু নাই। ওটাও একরকম হবে, ধরতে ওটা গেলে। হচ্ছে, কিন্তু কাজ শুরু হয়ে কিন্তু গেছে। ভাই যেটা বললো, ওই ভাই যেটা বললো, মুকিত ভাই যেটা বললো, অনেক ভালো ভালো ডিরেক্টর কিন্তু কাজ করতেছে। যেমন রিসেন্ট আমি একটা ছবির কাজ শেষ করছি, আমার কাছে মনে হয়েছে একটা থাপড় দিছে না, এইটুকুন জায়গা ও ক্লোজ শট সে রাখছে। একটা গানের শট ধরছে 140টা সে, তার মানে কি?
তার মানে সে সিরিয়াস তার কাছে। সিরিয়াস মানে কি ওই রকম সিরিয়াস আমার ছবি যে কোনো ভাবেই হোক বের করতে হবে। হ্যাঁ মানে তাহলে মানে এটা তো খুবই না একটা না ছবির আশার মধ্যে positive যেমন side। অমিতাভ ভাইয়ের কথা বললো, সৌরভ ভাইয়ের কথা বললো, ভাই হয়তো বানাইতে পারে, আমি বানাইতে পারি, মুকিত ভাই বানাইতে পারে, কম্পিটিশনের যে জায়গাটা আমি জানি সেও জানি, আমরা সবাই জানি, অতএব আমরা ওইভাবেই আগাচ্ছি, আমরা ওইভাবেই টুপ সুতরাং দিচ্ছি। আসার জায়গাটা আমরা হ্যাঁ, দেখি। আসার আরো অনেকখানি। মানে জার্নিটা তো আসলে একটু এক্সপেন্সিভ জার্নি। হ্যাঁ। কারণ ধরেন যে কবিতা লেখার যে আপনি কবিতা লিখলেন, লিখে মোটরে গেলেন, আপনার কবিতা কোনো একদিন পাণ্ডুলিপি খুঁজে পাওয়া গেল, আপনি বড় কবি হলেন। কিন্তু ফিল্ম মেকারের পক্ষে কিন্তু সেটা সম্ভব না, ও কিন্তু ফিল্মটা বানায় যাইতে হবে, না বানায় কিন্তু যেতে ও মারা যাওয়া মানে ফিল্মটা ফিল্মটা মারা যাওয়া। যাওয়া। আমরা এই মারা যাওয়ার জায়গা থেকে আবার একটা বিরতি নেই, বিরতির পর আবার নিশ্চয়ই আমাদের পুনরুজ্জীবন করবে। একটা বিরতি নিচ্ছে এখন। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমাদের একজন দর্শক হুমায়ুন উনি নরসিংদী থেকে জানতে চেয়েছেন যে সোহেল বাড়ির গ্রামের বাড়ি আর জেলা কোথায়, দয়া করে একটু বলবেন। তো সেটা আমি একটু জানি যে মানিকগঞ্জে ওনার বাড়ি, মানিকগঞ্জ জেলায়। এবং আমি একটু প্রশ্ন যুক্ত করতে চাই যে ধামরাই আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কথা ছিল। না না নাটক না না আপনি 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 ভুল বলছেন। আসলে আমার বাড়ি মানিকগঞ্জ জেলায় না, আমার বাড়ি ঢাকা জেলাতে। জি। আমার উপজেলার নাম হচ্ছে ধামরাই। জি আমার ইউনিয়নের নাম হচ্ছে রাজাপুর, জি। সরি চৌহাট। জি। আমার গ্রামের নাম হচ্ছে রাজাপুর। আচ্ছা, আপনি কি ধামরাইয়ে ইউপি নির্বাচন করার হ্যাঁ, কথা আমি ছিল? চৌহাটে ইউপি নির্বাচন করার কথা ছিল। ওই যে আবার চলে আসে আমার গুরুর কথা, হ্যাঁ। সরবে একই কথা। কি দরকার মানুষের গালিগালাজ শুনে? আপনার কি মনে হয় যে কি দরকারটা কেমন? না না, আমি একটা জায়গা থেকে দরকার মনে করছি। সেটা হচ্ছে কি, আমি চিন্তা করলাম যে সারা দেশের তো আমি কোনো কিছু করতে পারবো না, অন্তত আমার ইউনিয়নে আমি যদি পরিষদের চেয়ারম্যান হই, 10টা কাজ যদি ভালো করতে পারি তাহলে তো 10টা করে গেলাম। তো ফারুকী ভাইয়ের কথা শুনে সেটা বাদ দিয়ে দিলেন সেই চিন্তাটা? বাদ ওইরকম ভাবে দেই নাই আমি, স্থগিত এখন। আমার মাথার মধ্যে আছে, এখন স্থগিত এখন রাখা ওটা হয়েছে ঘুরতেছে, ঘুরপাক খাচ্ছে। এটা জিএসপির মতো স্থগিত আছে হ্যাঁ। এখন। মুকিত ভাই, আমাদের অনেক দর্শক বলতে চাচ্ছে যে 2 দিন পরে গাজীপুর ইলেকশন, এরকম একটা হাই ভোল্টেজ ইলেকশনের সময় আমরা এগুলি ফেলে দিয়ে এগুলি আলোচনা করতেছি। আপনার কাছে কি মনে হয় যে ইলেকশন নিয়ে আলোচনা করতে? ইলেকশনের যে কমেডি, এই কমেডির মতো তফাৎ নাই। কমেডি উনি অমিল কথা দেয়, সবই তো মিল। এবং আমি তো অমিল আমরা দেখতেই যদি পাচ্ছি খেয়াল না। করি যে না, 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 জনাব হোসেন মোহাম্মদ না, না, এরশাদ- সুন্দর একটা আপনি ভাই, ভাই, এটা সুন্দর crazy একটা কথা man। বলছেন। আজকে আমি গাজীপুর থেকে আসলাম তো শুটিং শেষ করে, ওখান থেকে আমি মাইকে একটা জিনিস শুনে আসছি। আমি শিওর ঈদের আগে এই ডায়লগটা আমি ঢোকাই দেবো নাটকের মধ্যে। কি সেটা কি বলা যাবে? শুধু বলে ফেলেন না, এটাই মানে কি সুযোগ। সুন্দর কথা, মা বোনদেরকে বলে যাচ্ছি অমুক মার্কায় ভোট চাচ্ছি। মানে আমি দাঁড়ায় 1-2 লাইন লিখলাম, তারপরে লাইন ভুলে গেছি, আবার দাঁড়ায় রয়েছি যে কথাটা আবার লেখার জন্য। হ্যাঁ। আমি লিখে নিয়ে আসি। মানে কি ছন্দ দিয়া মা বোনদেরকে বলে যাচ্ছি অমুক মার্কায় ভোট চাচ্ছি, আসবে দেশে শুভ দিন, কালকে হবে সুমোচন। মানে এত সুন্দর করে বলছে। এখন কথা হচ্ছে যে তুমি এরশাদ চাচার সুন্দর কেউ বলতে পারে না, impossible। উনি যা করছেন আজকাল সমর্থন জানাই দিচ্ছে। আওয়ামী লীগকে। মুকিত ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, বিজ্ঞাপন চিত্র, বিনোদন অধ্যায়, মানে এই সবটা মিলে আপনার কাছে কি মনে হয়? না, শুধু যে আজকে বাংলাদেশে শুধু যে রাজনীতিবিদদেরকে নিয়ে বসবে তা না। আমরা যে বসছি, জানি না দর্শকরা ভীষণ এনজয় করছে, আমরা ভীষণ এনজয় করছি এখানে। তো এটাই থাকা উচিত। কিন্তু শুধু যে রাজনীতি থাকবে তা না। আমরা শাওন বা সুমন ভাই, সোহেল ভাই, আমরা তো আপনাদের বসতে পারি। চারজনকে একসঙ্গে পাওয়াও তো একটা আসলে বড় না, ব্যাপার নিশ্চয়ই। আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট না, মুকিত ভাই, যেটা শাওন ভাই শুরু করতেছেন সেই জায়গাটাতে যদি আমি আসি, যে মানে আমি প্রশ্নটা একটু নেরো ডাউন করে আসি, যে রাজনীতির কমেডি এখন বিজ্ঞাপনের কমেডি ধরে থাকে, আসলে সত্যিকারের কমেডিকেও ছাড়িয়ে গেছে। হ্যাঁ, একদম। ওরে বাপরে। আপনার কাছে কি comedy। মনে হয় যে What a comedy। আপনি কি সৎ থাকা উচিত আসলে, মানে সৎ থাকা আপনি উচিত। না, না, আলাদা- আমার কাছে কি মনে হয় জানেন, সত্যি কথা বলি, ধরেন পক্ষে বিপক্ষে সব জায়গায় থাকে, তাই না? তো দেশ পরিচালনার মধ্যেও আছে। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আমি যদি সত্যিকার অর্থে কোনো পলিটিক্যাল লিডার হইতাম, ওইরকম কোনো কিছু হইতাম, বিপক্ষ কি বলতেছে আমার কাছে যদি মনে হইতো যে না আসলেও ঠিক বলছে, আমি ভুল করছি, সরি ভাই, মানে আমার ভুলটা যদি আমি সংশোধন করতে পারতাম, মানে এটা মানে খুবই এটা serious এটা একটা আমি, message। হ্যাঁ, না, এটা আমি ফিল করি। খুবই সিরিয়াস আপনাদের একটা সোশ্যাল যে সামাজিক দায়িত্ব পালন করছেন এই যে স্যার ভাই, serious। এই জন্য আপনার জন্য একটি gift শাওন ভাই একটু হ্যাঁ। বলেন যে মানে আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন যে রাজনীতিক যে অবস্থা, সেটাও আসলে অনেকটা কমেডি। আমি আপনাকে বলি, আমার কাছে কি মনে হয়, এটা খুব পুরানো কথা আছে যে একটা দেশ ওইরকম রাজাই পায় যে যেটা ডিজার্ভ করে। আচ্ছা। আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সত্য, আমরা যেরকম আমরা ওরকমই পাচ্ছি আসলে। আচ্ছা। এই বেশিও না কমও না। সো আমরা যখন ঠিক হয়ে যাবো, আমাদের দেশটাও ঠিক হয়ে যাবে। মানে আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে রিপ্রেজেন্ট আমাদেরকে রিপ্রেজেন্ট করে, রিফ্লেকশন অফ আস। আর এর বাইরে কিচ্ছু না। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। না না, ওই যে মানুষ, ওই যে ভাইয়ের কথা অনুযায়ী আরেকটা কথা বলতে হয়, দেশ খারাপ হয় না, কিন্তু মানুষগুলি খারাপ হয়েছে। দেশের জায়গায় আছে, আমি আপনি খারাপ হয়ে গেছি, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় করছে, আমরা জায়গায় নাই।
সুমন ভাইয়ের কি মনে হয়? সুমন ভাই একজন স্বনামধন্য সাংবাদিক, হ্যাঁ, সাংবাদিকের চোখ থেকে সাংবাদিক হিসেবে না, না। যদি বলেন জি। সেটা যেটা বলতে হয় শাওন ভাই, জি। যে যে গাছে ফল বেশি সেই গাছে ঝুঁকে পড়ে। ঝুঁকে পড়ে, So, আমাদেরকে একটু বিনয়ী হইলেই কিন্তু হয়। হ্যাঁ, আমি কথা যেটা বলতে বললাম, হবে। জি। আমি যেটা বললাম যে সৎ এবং বিনয় থাকা উচিত। সতর্ক, আর আমরা তো কেউ আর দেশের বাইরে না। So, আমাদের নিয়েও আজকে হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ, হতে পারে। আমরা সব আমরা তো দেশের বাংলাদেশের বাইরে না না না, মানে আজকের বাংলাদেশ হওয়ার প্রশ্ন না, আমি বলতে চাচ্ছিলাম যে আজকের বাংলাদেশ অনুষ্ঠান হিসেবে না, আজকের বাংলাদেশ কি অবস্থায় আছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ জোস মানে আছে না, আমরা কিন্তু সবসময় একটা জোস অবস্থায় আছি। আমি শিওর যে শাওন ভাই এটা শেয়ার করবে Absolutely, absolutely. যে অল টাইম জোস। কি হতে পারে? এর থেকে তো খারাপ হতে পারে। 70% এর থেকে তো খারাপ হতে পারে। 70% দেশে, যে দেশের লোক 40 বছর বয়সে, যাদের বয়স 70% লোকের, সেই দেশে যে ফুর্তি চার কি হতে পারে? যাদের 40 হয় না, 70% লোক, 65% to 70% এর বয়স 40 এর নিচে। ইটস এ ইয়াং নেশন, হ্যাপি গো লাকি। শুধুমাত্র পলিটিশিয়ানরা বয়স্ক, আমরা সবাই young। না না, আমরা কিন্তু Including মুকিত ভাই। actually পৃথিবীর উন্নত দেশের দিকে তাকায় দেখেন, আমাদের দিকে তাকায় দেখেন। আমিও অনেক দেশ ঘুরছি, ভাইও গেছে। চাউলের দাম কিন্তু আমাদের দেশে তুলনামূলকভাবে কম। জি জি, তাহলে তো ওরা চাল খায় না, এই জন্য কম। না না, আচ্ছা ঠিক আছে, আটায় চলে আসি। অন্যান্য দেশের তুলনায় আটার দাম কম, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে সয়াবিনের দাম কম। মানে পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমাদের দেশে অক্টেনের দাম কম। আমরা অনেক ভালো আছি খাই পরে। বসবাসযোগ্য দেশ হিসেবে কি বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশগুলোর চেয়ে বেশি আগায় থাকবে বলে আপনার কাছে আমি মনে একটা হয়? কথা বলি, আমার বিজ্ঞাপন মানে আপনারা আমাকে খুব কোটি কোটি প্রশ্ন করতেছেন, আমাকে তো অনেক উল্টা উল্টা অ্যান্সার কঠিন প্রশ্ন কেন করবেন আপনি আমাকে? আমরা রাজনীতি করি না। না, দর্শকরা মাঝে মাঝে একটু না, তবে দর্শকরা মাঝে মাঝে- আমি একটা ছোট্ট জিনিস বলি আপনাকে, বসবাসের যোগ্য অযোগ্যের যে প্রশ্নটি করলেন, জি। এইটা আসলে ডিপেন্ড করে আপনি জীবনের কাছ থেকে কি চান। আমি অনেক মানুষকে দেখছি যে 40 বছর বয়সে কানাডায় ইমিগ্রেন্ট হয়ে চলে যায়, তারপর ওখানে গিয়ে বার্গারের ভিতরে লেটুস ভরে, ওটা আমি ভরতে চাই না। হ্যাঁ, sure, sure. প্রথম কথা, আমি আমার দেশে ফার্স্ট ক্লাস নাগরিক, আমি খালিদ মহিউদ্দিনকে চিনি, ওখানে ও কাকে চিনি আমার জানা দরকার। আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। মানে আছে না, আছে না, এখন হচ্ছে আমি আমার কালকে যে পরীক্ষা থাকে, হ্যাঁ আমার কিচ্ছু করতে হবে না, আমি শুধু বই নিয়ে পড়বো, আম্মা মাথায় চুন আশ্রয় দিবে, একজন চা এনে দিবে, ওখানে গিয়ে আমি কি করবো? মানে সকালবেলা আমার নাস্তাটা আমার বানাইতে হবে। সুন্দর কথা বলছো। আমার বাসার সামনে তো মানে আপনি এই যে- কি চান জীবনের কাছে। হ্যাঁ, খুব বেশি হলে তো আমার বাড়ির সামনে তো সুপার গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে, কারণ আমার একটা গাড়ি আছে, আমার ড্রাইভার আছে, গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে, ওখানে আমার জন্য কে কি করবে? ড্রাইভার তো বড় কথা না, আমি আমার দেশে আমি বলতে পারতেছি, এই মাটিতে আমার পা। আমি সমস্ত কিছু করতে পারতেছি, আমি ওই লোক হইতে চাই না। ঠিক আছে, আমি দেশের কথা বলবো, আমার ছেলে মেয়ে দেশের বাইরে, এবিসিডি বলবো, আমি আমি ওই আমি আমি না, না, এটা না না এবিসি এখানে পড়তে পারে, না, কোনো না, অসুবিধা নাই। হ্যাঁ, আমি বাইরে কেন যাবো? মুকিত ভাইয়ের কি মনে হয় যে আমরা অনেক ভালো আছি। আমি দেশে থাকবো, আমার ছেলে মেয়ে এবিসিডি পড়তে বাইরে যাবে? না না, এটা খুব দুঃখের বিষয়, আসলে দুঃখের কথা। সরে বাদ দিয়ে এবিসিডি আমি কেন পারছি আসলে যাবো? এই ছেলে, আমি অন্যভাবে বলবো কথাটা, আমি ঠিক, অন্যভাবে বলি। আপনি 100% রাইট। না না, আমি শাওন বা সবাই আমার সাথে একমত হবে একটা কথা, আমি আসলে কাউকে খাটো করে কথাটা বলছি না, সেই জন্য সরি চেয়ে নিচ্ছি। তুমি নিজেই তো খাটো, মানে খাটোর জন্য এটা হতে পারে, ওই জন্য চান্স দিচ্ছ। তো কথা হচ্ছে এরকম যে একটি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার পায়ের সাথে তার একটা ছোঁয়া লাগলো, সে কিন্তু আমাকে একবারও বললো না সরি। তারপর পরই বাংলা মিডিয়ামে একটা ছেলে যাচ্ছে, আমার পায়ের সাথে লেগেছে, ও বলেছে সরি, আসসালামু আলাইকুম, ও জাস্ট এসে সালাম দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে মূল্যবোধ। না, সেটা হয়তো মেন টু মেন। না, বাংলা মিডিয়ামে পড়লে কেউ sorry বলতে আমি- পারে? আমি- আমি বড়দের এটা বলতে পারি, ইংরেজি মিডিয়ামে পড়লে মানুষ ইংরেজিতে ব্যথা পায়, আউচ বলে। সরি বললো কি না বললো, আর বাংলা মিডিয়ামে পড়লে হয়তো একটু মাগো বাবাগো বলে। এইটা মানে আমি না না, ইংরেজির অবহেলা, ইংরেজিতে ব্যথা পাইলে বাপ মার কথা মনে হয় না। ইংরেজিতে এটা ব্যথা প্রমাণ পাইলে- হইলো আর কি। আমরা যে ইংরেজির অবহেলা করবো নট দ্যাট, আমার কথা হচ্ছে ইংরেজির সত্যি পাশাপাশি আমি বাংলাদেশি মানুষ, বাংলা ভাষার জন্য আমরা অনেক কষ্ট, আমরা হয়তো দেখি নাই, আমার আগের জেনারেশন মানে আমার দাদারা বাবা শাওন ভাইরা। এরা দেখছেন, তাই না? কিন্তু আমি সেটাকে কেন, আমি মায়ের আঁচল ধরে যে জিনিসটা, মায়ের আঁচলের থেকে যে গন্ধটা নিছি, যে জিনিসটা শিখছি, ওইটাই কি বলা ঠিক না? প্লেন এই যে সিম্পল, যে মানে আছে না, ধরেন যে খালেদ ভাইয়ের সাথে কিন্তু আমার কোনদিন দেখা হয় না, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে ভাবতে পারি যে আজকে খালেদ ভাইয়ের সাথে 1 ঘন্টা আড্ডা মেরে আসতে মানে মনে হচ্ছে যে আমার সাথে আড্ডা মারার জন্য আপনারা খুব ব্যস্ত থাকেন। আই এম ভেরি ফ্ল্যাটার্ড। কিন্তু দর্শক ব্যাপারটা আসলে সেরকম না, যদি আমরা ভুল বুঝে থাকি। খালেদ ভাই, আমি যদি ক্যামেরায় থাকতাম না, আমি চিন্তাটাও করতে পারতাম না। আমার যখন একটা চিন্তারই ব্লকেজ চলে আসে না, তখন আর ওই জায়গাটা কোনোভাবেই আর তখন হয়তো আপনি সেলিন ডিওনের সাথে দেখা করতেন। তখন হয়তো আপনি সেলিন ডিওনের সাথে দেখা করতেন। মুকিত ভাই জানি কি বলতে চাচ্ছেন সেটা আমরা বিরতির পরে ফিরে এসে শুনি মুকিত ভাইয়ের কথাটা। বিরতি নিচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। শাওন ভাই, আপনার জন্য ডক্টর পলাশ একটি কথা বলেছেন যে ডাবিং করা বিজ্ঞাপন কি খুব জরুরি নাকি আমাদের জন্য? বিজ্ঞাপনটা তো আমাদের জন্য, আমাদের শিল্পী দিয়ে অ্যাড বেশি ইফেক্টিভ হবে কি হবে না? শাওন ভাই আপনি জবাবটা একটু পরে দেবেন। সোহেল ভাই, আপনার জন্য একটি মন্তব্য আছে এরকম যে উনি বলছেন যে আমাদের দেশে সবই ভালো, এটা আমরা মানি, কিন্তু আমরা সবাই বিদেশি জিনিস নিয়ে ব্যস্ত থাকি। এটা হচ্ছে আমাদের একটা মন্তব্য, আমাদের একজন দর্শক, ওনার নাম তৌফিক, এটা উনি বলছেন। মুকিত ভাই, আপনার কাছে একটু জানতে চাইছিলাম, আপনি যেটি বলছিলেন যে বিজ্ঞাপনের বাজেট এবং বিজ্ঞাপনের বাজার নিয়ে কিছু কথা যদি আপনি বলেন, এই পর্বে আমরা কিছু সিরিয়াস আলোচনা করবো। মুখ চোখ আপনার যথেষ্ট গম্ভীর আছে, সত্যি কথা বলতে কি, শুরু করে বিজ্ঞাপন আমাদের দেশে বিজ্ঞাপন অনেক চেঞ্জ হয়েছে। 80 সন পর্যন্ত আমাদের বিজ্ঞাপনের বাজেট ছিল মাত্র 600 থেকে 700 কোটি টাকা। সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে প্রায় 2013 সনে এসে দাঁড়িয়েছে প্রায় 5,500 কোটি টাকা, 6,000 কোটি টাকার 6,000 কোটি টাকার কাছাকাছি। চারটিখানি কথা না, কোথায় 80 সনে ছিল মাত্র 700 কোটি টাকা, 80 সন থেকে হঠাৎ করে জাম্প করে এটা 13 সন। এটা আসলে টেলিকমিউনিকেশনের কারণে হতে পারে, নানাভাবে নানা ব্যাপার হতে পারে। ব্যবসা বেড়েছে। তবে এইটা কিন্তু এই 5,500 কোটি টাকা কিন্তু 6,000 কোটি টাকা কিন্তু শুধু ইলেকট্রনিক মিডিয়া না, প্রিন্ট মিডিয়া, মানে সব মিলে বিজ্ঞাপনের বাজেট Event activation সব মিলিয়ে। বিশাল বিশাল ব্যাপার। এটা একটা বিশাল জিনিস। বাংলাদেশে কিন্তু একটা আমূল পরিবর্তন এসেছে বিজ্ঞাপনের দিকে, বিজ্ঞাপনের ক্ষেত্রে আমার আমূল পরিবর্তন এসেছে। সোহেল ভাই, আপনি বিজ্ঞাপন নিয়ে আর কথা বলার ব্যাপারে আপনার ইন্টারেস্ট আমি একটু কম দেখতে পাচ্ছি। আমি আপনাকে ওই প্রসঙ্গটা একটু জানতে চাই। আপনি বলছিলেন যে আমাদের দেশের এই ভালো সেই ভালো, কিন্তু দর্শক বলছেন যে আমরা তো বেশি বেশি বিদেশি জিনিসের প্রতি আমাদের যে কোনো জিনিস পছন্দ হলে আমরা এটা আমাদের দেশের মানুষের কিছু জিনিস আছে যে ও এই জিনিসটা নিছে, আমার এই জিনিসটা দরকার আছে। এই প্রবণতাটা আমাদের দেশে খুব বেশি। আমাদের দেশে যে ভালো জিনিস না এটা কিন্তু ভুল, আমাদের দেশের জিনিসও বাইরে যাচ্ছে। ঠিক আছে, যেমন ওষুধ শিল্প, যেটা পৃথিবীর বহু দেশে আমাদের দেশ থেকে ওষুধ যাচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে বাইরে থেকে একটা জিনিস আনলে আমাদের দেশে সেম জিনিস, আমাদের দেশে কাপড় চোপড় কি ভালো না, আমাদের দেশে খাবার দাবার কি ভালো না, বাইরে থেকে যে আনা লাগবে, বাইরে থেকে যে ব্যবহার করা লাগবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, এখন যেমন আমার হাতে মোবাইল আছে, এই ফোনটা আমাদের দেশে হয় না, বাইরে থেকে আসে। এখন হচ্ছে মানে হচ্ছে হ্যাঁ assembly হচ্ছে, কিন্তু অ্যাসেম্বলি হচ্ছে, বাধ্য হয়ে এটা আমাকে নেওয়া লাগতেছে। রাইট। আমার দেশে সিরামিকের জিনিস কি ভালো হচ্ছে না? অনেক ভালো, নিঃসন্দেহে ভালো হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। তার মানে পৃথিবীর উন্নত দেশে আমার দেশে সিরামিক দিয়ে তার মানে আমাদের চাওয়া পাওয়ার ব্যাপারটা আসলে আগে একটু ঠিক করে নেওয়া দরকার যে আমরা হ্যাঁ, কি চাই বা কি right, চাই। শাওন ভাই যেরকম বলতেছিলেন যে আমরা আসলে প্রথম ভেবে নিতে হবে যে আমরা ঠিক আছি। আমরা ভালো, আমরা যথেষ্ট ভালো। ডক্টর পলাশের প্রশ্নটাতে যদি আসি যে আমাদের ডাবিং করা বিজ্ঞাপন বা বিদেশি, ওনার সাথে আমি খুবই একমত। তবে একটু তো মানে অন ক্যামেরা অন এয়ারে আছি, একটু ভদ্রভাবে কথা বলা বেটার। আমার কাছে মনে হয় আসলে যে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ডাবিং বিজ্ঞাপন, বিদেশি বিজ্ঞাপনগুলো এখানে ডাব করে চালায়, তাদের আসলে আমাদের কালচারের প্রতি, আমাদের মানুষদের প্রতি রেসপেক্ট একটু কম। আই ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার অন দ্যাট, বিকজ মানুষের জন্য উনি যেটা বলেছেন, উনি কিন্তু সাধারণ মানুষ হিসাবেও অনেক বুদ্ধিমানভাবে একটা কথা বলেছেন যে বিজ্ঞাপন কিন্তু কালচার থেকে বের হয়, কালচার, মানুষের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ইনসাইট নিয়ে। আপনি বাংলাদেশের মানুষের ইনসাইট না জেনে বিদেশে একটা বিজ্ঞাপন আপনি আমার চাপিয়ে দিবেন, বিদেশে একটা সুন্দরী মহিলাকে দেখিয়ে দিবেন, তাতে আমার চিত্ত বিনোদন হবে ঠিকই, কিন্তু তাতে আমি আসলে অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমি আসলে ঠিক রেসপন্সিবলি অ্যাক্ট করলাম না। আপনি এই দেশের পয়সা, লোকের কাছে পয়সা নেন, এদের লোকে ব্যবসা করেন, মুনাফা করেন, এই দেশের লোকের কালচারের প্রতি রেসপেক্টফুল থেকে সেই দেশের কালচারকে ইউজ করে সেই দেশের মতো করেই বিজ্ঞাপন বানানো উচিত। কিন্তু এটা অবশ্যই ঠিক। রেসপেক্টফুল ব্র্যান্ড তৈরি করা যায় না। আমার ভাই যেটা বলছে, এই একটা জায়গায় মানে আমার একটু কথা আছে। ঠিক আছে, আমাকে চালাইতে দিছে, আমি চ্যানেলের কর্ণধর, ঠিক আছে, আমি চালাবো না। না এইটা আচ্ছা যাই হোক, এটা একটা প্রস্তাব। সুমন ভাই, আপনার কাছে আবার একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে আর একটু আসতে হইতেছে। তাজিন আহমেদ, আমি জানি না এটা আপনার পরিচিত কেউ কিনা, তিনি বলছেন যে প্রিয় সব মানুষগুলোকে একসাথে করার জন্য ধন্যবাদ দিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে রঙ্গ কতক্ষণ ভালো লাগে। এই প্রশ্নটা আসলে আমার মনে হচ্ছিল যে আমরা যেই হারে বিজ্ঞাপন একটা অনুষ্ঠানের মাঝখানে দেখাই, সেটা আমাদের অনুষ্ঠানের আসলে কন্টেন্টের সাথে প্রপোর্শনেট কিনা, আপনার কি? হ্যাঁ, এটা কখনোই প্রফেশনাল না, কিন্তু এই জিনিসটার সমাধানটা একরকম হবে যখন আমাদের চ্যানেলগুলো পে চ্যানেল হয়ে যাবে। পে চ্যানেল হওয়া মাত্র এমন মনে হয় যে, কারণ একটা চ্যানেল চলতে বা সিম্পলি ধরুন যে ইন্ডিপেন্ডেন্ট চলতে 100 টাকা লাগে, সিম্পলি যখন একটা পে চ্যানেল হয়ে যাবে তখন সে তার টাকাটাই চলে আসবে 10 টাকা থেকে, সোর্সটা বিজ্ঞাপনের ইয়ে কমে ফেলতে পারবে। আর আমাদের এখানে তো এখনো মানে কতজন লোক আমার অ্যাডটা দেখতেছে, এটা পরিমাপ ঠিক পারফেক্টলি কোনো ভাবে হয় না। আমি একটু ছোট্ট বলতে চাই, তাজিন আহমেদ কি বলতে চাই কথাটা, উইথ অল রেসপেক্ট, আমার ধারণা রঙ্গ আসলে রঙ্গ তো সবসময় ভালো লাগে, আমি জানি না, আমার খুব ভালো লাগে, বাট এনিওয়ে দ্যাটস এ সেপারেট কোয়েশ্চেন। বাট আমার কাছে মনে হয় আমাদের চ্যানেলের স্ট্র্যাটেজি, বিজ্ঞাপন স্ট্র্যাটেজি, তাদের বিজনেস স্ট্র্যাটেজি এবং তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই তিনটার কোনো সমন্বয় নাই বলেই আজকে বিজ্ঞাপন এতই চালাতে হচ্ছে। চালানোর কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। শাওন ভাই, পে চ্যানেল হয়ে গেলে কিন্তু এই একটা সমাধান, স্ট্র্যাটেজিক সমাধানের ব্যাপারে না, কন্টেন্টের সমাধান কিন্তু হয়ে যাবে তখন, কারণ পে চ্যানেল হওয়ার পর মাত্রই
আমি তখন এই কন্টেন্ট যদি ভালো না হয় আমি বলবো যে আমাকে এই টিভি দেন, এক্স টিভি দেন, ওয়াই টিভি দেন, না, I কন্টেন্ট understand, খারাপ, না, আমি ওই টিভি কিন্তু- নেব কিন্তু না। আপনি যদি Indian channels কিন্তু গুলো দেখেন- কিন্তু স্ট্র্যাটেজিক ব্যাপারটা এটা বলতেছেন, এটা আমরা একটু মুকিত ভাইয়ের কাছে শুনবো যে স্ট্র্যাটেজিক ব্যাপারটা কি আপনার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজি ভালো করে করলে বিজ্ঞাপন কম দেখাইলেও চলতো? না আমার কিছু মনে হয় না। না মানে স্ট্র্যাটেজির কোনো ইয়া আপনি হ্যাঁ, না, সেটা হতে পারে। সোহেল ভাই কি মনে করেন? না একটা প্রতিষ্ঠান, তার মানে একটা চ্যানেল কিভাবে কম দেখাবে? একটা নাটকের মধ্যে যদি একটা নাটক ধরেন, একটা সিরিয়াল নাটকই ধরেন, প্রতি পার এপিসোডে যদি 80,000 টাকা যায়, তাই না? না, না, এটা তো একটা- আপনি এটা মাঝখানে না, এটা ঢুকেন তো গল্পটা। অন্য কথা গল্পটা হয়ে মাঝখানে ঢোকার আগেও জানতে হবে যে ও কোন চ্যানেলে কয়টার সময় কোন অডিয়েন্স দেখবে, মানে এটা উনি কোন বলতেছেন research যে আছে? স্ট্র্যাটেজিক কথা কল- সেটা ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, নাই, সেটা হচ্ছে গবেষণা না, না, করে। সেটার ব্যাখ্যা কিন্তু ভাই দিয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে কোথায়- বিজ্ঞাপন তো লাগবেই। হ্যাঁ, এটা লাগবে, কেউ অবশ্যই অস্বীকার লাগবে করছে এখন না। না না না। আমি অ্যাকচুয়ালি বুঝি না, মানে আমি রেসপেক্ট করে সবাইকে রেসপেক্ট করে একটা কথা বলি, আমি যখন একটা নাটক বানাচ্ছি সেই নাটকের খরচ হয়েছে আমার 3.5 লাখ টাকা, তো আমি কি বিনা পয়সার চ্যানেলকে দিয়ে না না ছেড়ে দেবো? সেটার কথা না, না, বলতেছেন না সামনে, আসলে আমরা একটু অন্য জায়গায় চলে গেলাম, সময়টাও ফুরিয়ে গেল আমাদের। শাওন ভাই বলতেছিল যে আমরা যদি স্ট্র্যাটেজিটা একটু ভালো করে করি সেটাই তাহলে হয়তো বলছি। বিজ্ঞাপনের হ্যাঁ, সেটা সংখ্যা তো কমিয়ে সেটা দিয়ে অবশ্যই। ইফেক্টিভ কমিউনিকেশনটা Effective বাড়াবে। কমিউনিকেশন পয়সা বেশি দেবো দরকার নেই, হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, বেশি চালানোর জন্য। হ্যাঁ, শাওন ভাই, সেক্ষেত্রে- 1 টাকা করে 100টা বিজ্ঞাপন চালানোর থেকে আমার 10 টাকা মনে করে হয়- 10টা বিজ্ঞাপন Exactly. চালানো is better। আমার মনে হয় সুমন ভাই যেটি বলেছেন যে এটা যদি পে চ্যানেল হয়, আপনি যদি স্ট্র্যাটেজিক That's হয়, the- এবং সোহেল ভাই যেটি বলেছেন যে বাংলাদেশের প্রতি যদি আশা আবার ফিরে আসে, এবং মুকিত ভাই যেরকম বলছিলেন আমরা যদি আশাবাদী হই, আমার ধারণা আমরা ভালোই করব। এই ছিল আজকের বাংলাদেশ। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।